নিউজ 18 বাংলায় স্বাগত। নটা নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। লাদাখে এই রাজ্যের 2 সেনা জওয়ান শহীদ হয়েছেন এবং ইতিমধ্যে দুজনের দেহ এসে পৌঁছেছে। পানাগড়ের দেহ পৌঁছে গিয়েছে রাজেশ ওরাংয়ের, তবে হাসিমারায় নিয়ে যাওয়া হবে বিপুল রায়ের দেহ। আজ রাতে পানাগড়েই রাজেশ ওরাংয়ের দেহ থাকবে, হাসিমারাতেও থাকবে বিপুল রায়ের দেহ। পরে শুক্রবার তাদের শেষকৃত্য সম্পন্ন হবে। আগামীকাল 2 শহীদের শেষকৃত্য, 2 শহীদ জওয়ানের দেহ এসে পৌঁছেছে রাজ্যে। রাজেশ ওরাং বীরভূমের মোহাম্মদ বাজারের ছেলে। লাদাখে চীনা বাহিনীর হামলায় শহীদ হয়েছে। অপেক্ষা ছিল কখন ফিরবে তার নিথর মৃতদেহ। ঠিক সন্ধ্যা 7:40 পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে বিশেষ বিমানে আনা হয় রাজেশ ওরাংয়ের মৃতদেহ। আজ রাতে নিয়ে যাওয়া হলো না রাজেশের মৃতদেহ তার গ্রামের বাড়িতে। আজ মৃতদেহ শায়িত থাকবে পানাগড়ের মিলিটারি হাসপাতালে। আগামীকাল সকাল 5টায় এখান থেকে রওনা হবে রাজেশের মৃতদেহ। পানাগড় থেকে জয়ন্ত বিশ্বাস, নিউজ 18 বাংলা। রাজেশ ওরাংকে বাড়ির কাছে সমাধিস্থ করা হবে, আর তার সমাধি তৈরির কাজে হাত লাগালেন নিউজ 18 বাংলার প্রতিনিধি পারাদীপ ঘোষ। প্রত্যেকে কিন্তু অধীর আগ্রহে উৎকণ্ঠার সঙ্গে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছেন। কারণ আমরা জানি গত মঙ্গলবার বিকেলে যখন খবরটা আসার পরে বারে বারে সময় পরিবর্তন হয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, কিন্তু এমন একটা জায়গায় ঘটনাটা ঘটেছে লে লাদাখে, যেখানে প্রতি মুহূর্তে কিন্তু সময় আবহাওয়া পরিবর্তন হয়। এবং সে কারণেই কিন্তু যেটা আমরা জানতে পারছি যে লে লাদাখে যেহেতু আবহাওয়ার একটা সমস্যা হচ্ছিল, সেই কারণে বারে বারে সময় পিছোচ্ছিল। কিন্তু এই মুহূর্তে সকাল 11টার সময় কিন্তু রাজেশ ওরাংয়ের নিথর দেহ নিয়ে লে লাদাখ থেকে বিমান উড়েছে বলে আমাদের কাছে খবর। এবং এই মুহূর্তে এখানকার যারা মানুষ, তারা গত 2 দিন ধরে এখানে অপেক্ষা করছেন। পুরো গ্রামে কোনো বাড়িতে রান্না চড়েনি, কেউ মুখে খাবার পর্যন্ত দেননি। এবং রাজেশের পরিবারের সেই ছবিও আমরা বারে বারে আমাদের ক্যামেরায় তুলে ধরেছি। এবং যেটা তোমায় বলছিলাম যে এরকম যে আত্মবলিদান রাজেশ দিয়েছে, যে তার জন্য বোধহয় ভারতবাসী হিসেবে, বাংলার মানুষ হিসেবে, বীরভূমের প্রতিটি মানুষ সবাই নিজেরা গর্বিত বোধ করেন। এবং সেই জায়গা থেকেই বোধহয় যেখানে তাকে সমাধিস্থ করা হবে, সেখানে একটা ইটও যদি গেঁথে দেওয়া যায় তার আত্মবলিদান, কোথাও গিয়ে বোধহয় যথার্থতা পায়, তাকে সম্মান দেওয়া হয়। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রক্তক্ষয়ী সংঘর্ষ। তারপর প্রথমবার ভারত ও চীনের বিদেশমন্ত্রী মুখোমুখি হচ্ছেন। রাশিয়ার ডাকে ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হচ্ছেন তারা। 23 জুন RIC অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া চায়নার ভার্চুয়াল বৈঠক। লাদাখে ভারত চীন সংঘর্ষের পরে এই বৈঠকে নয়াদিল্লি যোগ দেবে কিনা তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক অবশ্য স্পষ্ট করে দেয়, রাশিয়ার ডাকে 23 তারিখের বৈঠকে যোগ দেবে ভারত। অর্থাৎ উপত্যকায় ভারত চীন সংঘর্ষের পরে 23 তারিখে প্রথমবার মুখোমুখি হবেন 2 দেশের বিদেশ মন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে ফের একবার চীনের বিরুদ্ধে সুর চড়ায় নয়াদিল্লি। A violent face-off happened when the Chinese side unilaterally attempted to change the status quo there. They took premeditated and planned action that was directly responsible for the resulting violence and casualties suffered by both sides. চীনা হামলায় 20 জন ভারতীয় সেনা শহীদ। আমেরিকার একটি সংবাদ মাধ্যমে এ খবরও বেরোয় যে ভারতের কয়েকজন সেনা নাকি নিখোঁজ, তারা চীনের হাতে বন্দী। এই খবর ছড়াতেই শোরগোল পড়ে যায়। বিদেশ মন্ত্রক অবশ্য এই জল্পনায় জল ঢেলেছে। Specific questions on the status of Indian soldiers. This has been clarified by the army earlier today afternoon that there are no Indian troops missing in action. প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে দ্বিপাক্ষিক বৈঠক চলছে। এদিন ভারত ও চীন সেনার মেজর জেনারেল পর্যায়ের বৈঠক হয়। 6 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। এই প্রেক্ষাপটে শুক্রবার সর্বদলীয় বৈঠক।
বিরোধীদের মতামত জানবে কেন্দ্র। মোদির ডাকা এই বৈঠকে থাকবেন মমতা। নিউজ 18 বাংলা। 1996 সালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে নিয়ম চালু, সেই নিয়মের তোয়াক্কা না করে গালওয়ান উপত্যকায় হামলা চালায় চীনা। অর্থাৎ যে নিয়ম মানছে না চীন, সেই নিয়ম ভারত কেন মানবে? তাহলে কি নিয়মের ক্ষেত্রে কোনো বদল আসতে চলেছে? সেই প্রশ্নই উঠছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায় পারদ চড়ে। চোখে চোখ রেখে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে ভারত চীন সেনা। তৈরি হয় সংঘাতের আবহ, হয় হাতাহাতিও। কিন্তু এবার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে চীন। নিয়ম ভেঙেই তারা ভারতীয় জওয়ানদের ওপর হামলা চালালো। 1996 সালে রুল অফ এনগেজমেন্ট অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার 2 কিলোমিটারের মধ্যে আগ্নেয়াস্ত্র ছাড়াই ভারত ও চীনের সেনাকে মুখোমুখি হতে হবে। কোনো পক্ষই গুলি চালাতে পারবে না, বিস্ফোরণও ঘটাতে পারবে না। ভারত বরাবরই এই নিয়ম মেনে চলেছে, কিন্তু চীন মানল না। আগ্নেয়াস্ত্রের বদলে লাদাখের গালওয়ান উপত্যকায় তারা ব্যবহার করল মারণাস্ত্র। কাঁটা লাগানো লোহার রড, এই প্রাণঘাতী অস্ত্র দিয়েই সোমবার গালওয়ানে প্ররোচনা ছাড়াই হামলা চালায় চীন। ধাক্কাধাক্কি ঘুষোঘুষি আগেও হয়েছে, কিন্তু এইবার চীনের যে আমরা নখ আর দাঁত বেরিয়ে আসছে দেখতে পাচ্ছি যে চীন কিন্তু ওই লাঠির ডগায় লোহার নাল লাগিয়ে মারবার জন্য এসেছিল, যে আমরা গুলি চালাবো না কিন্তু মানুষকে মারবো। এবং আমি যেটুকুনি জানতে পেরেছি, মানুষের মাথায় আঘাত করা হয়েছে, চোখে আঘাত করা হয়েছে, তাতে মানুষের মৃত্যু ঘটেছে। 1996 সালের নিয়ম মেনে ভারতীয় সেনা কিন্তু আগ্নেয়াস্ত্র ছাড়াই চীনা সেনার মুখোমুখি হয়। কিন্তু এবার চীন নিয়মের তোয়াক্কা করেনি। লাল ফৌজ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি, গুলি চালায়নি, কিন্তু ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে এমন অস্ত্র ব্যবহার করলো যার জেরে 20 জনকে শহীদ হতে হলো। তাহলে এই নিয়মের অর্থ কি? যে নিয়ম চীন মানে না, তা ভারতই বা মানবে কেন? নিয়ম মেনে কি এভাবে প্রাণ দিতে হবে? সূত্রের খবর, সেনাবাহিনীর মধ্যেই এই প্রশ্ন উঠছে। অনেকেরই দাবি 1996 সালের নিয়ম এবার বদলানো হোক, যাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাও অস্ত্র হাতে চীনা সেনার মুখোমুখি হতে পারে। নিউজ 18 বাংলা। লাদাখে ভারতীয় সেনার উপর চীনা হামলা, আর সেই হামলার 6 ঘন্টা পর তা বেস ক্যাম্পে গিয়ে পৌঁছয়। অন্তত সেনা সূত্রে এমনটাই জানা যাচ্ছে। লাদাখের গালওয়ানে চীনা হামলায় শহীদ 20 ভারতীয় সেনা। সেনার নর্দার্ন কমান্ড সূত্রের দাবি, গালওয়ান উপত্যকায় সেনাবাহিনীর উপরে হামলা হয় মঙ্গলবার রাত 1:45 নাগাদ। ভারতের যে সেনাদল ঘটনাস্থলে যায়, তাদের সঙ্গে বেস ক্যাম্পের রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রথমে ভাবা হয়েছিল রেডিওর ব্যাটারি ডাউন, কারণ শূন্যের নিচে তাপমাত্রায় অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে যায়। কিন্তু পরে জানা যায় সেনাদলে যে 3 জন রেডিও অপারেটর ছিলেন, তারা সকলেই চীনা হামলায় শহীদ হন। যদিও অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের একাংশের দাবি, এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা বিরল। 2-3টে লেভেল অফ কমিউনিকেশন হয়। একটা তো রেডিও সেট তো আছেই আছে, তারপরে আমাদের কাছে হ্যান্ড হেল্ড ওই ছোট মোবাইল এর সাইজেরও রেডিও সেট থাকে। আর তো একটা সিস্টেম যদি খারাপ হয়ে যায়, তার মানে এই নয় যে কমিউনিকেশন ভেঙে গিয়েছে। কমিউনিকেশন থাকে অনেকটা অন্য মেথডও থাকে, যেটা আমি বলতে চাই না। সেনা সূত্রের দাবি, মঙ্গলবার সকালে গালওয়ানে 3 ভারতীয় সেনার দেহ দেখতে পায় অন্য একটি টহলদারি দল। কিন্তু সকাল 11:30 পর্যন্ত ঘটনাস্থলে ভারতীয় সেনাকে যেতে দিতে রাজি হয়নি চীনা সেনা। দীর্ঘ দর কষাকষির পরে ওই এলাকায় ঢোকে ভারতীয় সেনা। কয়েকজন সেনার জমে যাওয়া নিথর দেহ পাওয়া যায় শায়ক নদীর তীরে। বাকি দেহগুলি নদী থেকে উদ্ধার করা হয়। কয়েকজন সেনার মুখ তাঁদেরই মাথার ব্যান্ড দিয়ে বাঁধা ছিল বলেও সেনা সূত্রে দাবি। সেনা সূত্রে খবর, হতাহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় লের জেলা হাসপাতালে। চিকিৎসকরা জানান অধিকাংশ জওয়ানেরই মাথায় আঘাত। নিউজ 18 বাংলা। শায়ক, দ্য রিভার অফ ডেথ। শায়ক নদীর আরেক নাম।
লে লাদাখের একটা বড় ভূখণ্ড দিয়ে এই নদী বয়ে গেছে, আর সোমবার চীনা সেনার যে হামলা ভারতীয় জওয়ানদের উপর, সেই সময় কয়েকজন শায়ক নদীতে পড়ে যান বা কয়েকজনকে সেই নদীতে ফেলে দেওয়া হয়, আর ওই নদীর কনকনে ঠান্ডায় বাঁচতে পারেনি জওয়ানরা। একদিকে উঁচু কারাকোরাম, নিচে নুব্রা ভ্যালির হিমশীতল মরুভূমি, পাশ দিয়ে বয়ে চলেছে শায়ক। পাহাড়ের বাঁকে বেয়ে উঠতে উঠতে টের পাওয়া যায় নিচ দিয়ে বয়ে যাচ্ছে সেই খরস্রোতা। স্রোতের টান এতটাই বেশি যে বড় বড় পাথরও এক জায়গা থেকে অনায়াসে সরে যায়। 17,000 ফুট উঁচু গালওয়ান উপত্যকার পাহাড়ি শায়ক নদীতে পড়েই সেদিন গুরুতর জখম কয়েকজন সেনা আর বাঁচতে পারেননি। শায়ক নদীর আরেক নাম দ্য রিভার অফ ডেথ, মৃত্যু নদী। গালওয়ান নদীর সঙ্গে শায়ক নদীর মিলনের কাছে পয়েন্ট 14। এখানেই সংঘর্ষে জড়ায় ভারত ও চীন সেনারা। পয়েন্ট 14-এর কাছ দিয়ে বয়ে গিয়েছে শায়ক নদী। সারা বছরই হিমাঙ্কের নিচে শায়ক নদীর জল। সংঘর্ষের পর শায়ক নদীতে পড়ে যান কয়েকজন ভারতীয় জওয়ান। শায়ক নদীর কনকনে ঠান্ডা জলে পড়ে জখম সেনাদের অবস্থার অবনতি হয়। তো এই জায়গাটা থেকে যদি হাতাহাতি লড়াই হয়, হাতাহাতি লড়াইতে পাহাড়ের উপর থেকে পড়েও যায় কেউ, সে নদীতে পড়লে সাব জিরো টেম্পারেচার, কারণ নদীটা ডেপথ বেশি নয়, ইট ইজ জুন মাসে হয়তো 1 ফিট, আর তারপরে বেড়ে গেল 2 ফিট, তারপরে তো ইট ইজ ভেরি ভেরি কোল্ড, দ্য ওয়াটার ইজ সাব জিরো টেম্পারেচার, আর সেখানে পড়লে বেঁচে থাকার চান্স খুবই কম। হাই অল্টিটিউড সেরিব্রাল এডিমা, ওখানে হাতাহাতি যুদ্ধ হলেও, হাতাহাতি মারপিট হলেও কেউ যদি পড়ে যায়, পেটে যদি কাউ 4টে ঘুষি বেকায়দায় লেগে যায়, যেটা হয়তো নর্মাল ফ্ল্যাট এরিয়াতে অতটা লাগার কথা নয়, ওখানে লাগাটা খুব বেশি হয়, কারণ অক্সিজেনের খুব অভাব। পোস্টমর্টেম রিপোর্ট বলছে সংঘর্ষে গুরুতর জখম অন্তত 4 জন সেনা জওয়ানের শায়ক নদীতে পড়ে মৃত্যু হয়েছে। প্রচন্ড ঠান্ডা জলে ও রাতের হিমশীতল তাপমাত্রা সহ্য করতে পারেননি তারা। অবসরপ্রাপ্ত সেনা কর্তারা বলছেন, দুর্গম ও অত্যন্ত উঁচু সিয়াচেনেও দুর্গ সামলায় ভারতীয় সেনা। অনেক উচ্চতায় প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ভারতীয় জওয়ানদের হারানো কঠিন। 17,000 ফুট উচ্চতায় অক্সিজেন কম থাকায় শ্বাসকষ্ট হয়। ভারতীয় সেনার দক্ষতা, সরঞ্জাম, পোশাক বিশ্বমানের। গালওয়ানের মতো উঁচু দুর্গম এলাকাতেও যুদ্ধেরও প্রশিক্ষণ আছে ভারতীয় জওয়ানদের। এমনকি লাদাখে ভারতীয় সেনার কাছে প্রশিক্ষণ নেয় মার্কিন সেনাও। কিন্তু শায়ক নদীর কনকনে ঠান্ডা জলে পড়লে বাঁচার উপায় নেই। ভারতীয় সেনাদের কাছে মৃত্যু নদী শেষ পর্যন্ত কাল হলো। নিউজ 18 বাংলা। লাদাখের আবহে কোপ, চীনার সঙ্গে চুক্তি বাতিল করল রেল, এবং চীনা সরঞ্জাম ব্যবহার না করার কথা বলা হয়েছে। টেলিকম মন্ত্রক নির্দেশ দিয়েছে বিএসএনএল-কে। ভারত শান্তি চাহতা है। আত্মনির্ভর ভারত তৈরির ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। সেই মতো কয়েকদিন আগেই ভারতীয় সেনা ক্যান্টিন থেকে বেশ কিছু চীনা পণ্য বাদ দেওয়া হয়। পরে সেই নির্দেশিকা সংশোধিত হয়। এই আবহেই লাদাখে ভারত চীন রক্তক্ষয়ী সংঘর্ষ, চীনা সেনার হামলায় 20 জন ভারতীয় সেনা শহীদ। এরপরই ক্ষোভে ফুঁসছে ভারত। অনেকেই চীনা পণ্য বয়কটের দাবিতে সরব, সোশ্যাল মিডিয়াও উত্তাল। এই প্রেক্ষাপটে এবার একটি চীনা সংস্থার সঙ্গে মাঝপথেই চুক্তি বাতিল করে দিল রেল। 2016 সালে রেলের সঙ্গে চুক্তি হয় চীনা সংস্থা বেজিং ন্যাশনাল রেলওয়ে রিসার্চ অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট অফ সিগন্যাল অ্যান্ড কমিউনিকেশন গ্রুপ কোম্পানি লিমিটেডের। চীনা সংস্থাটি উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে কানপুর পর্যন্ত সিগন্যাল ও টেলিকমিউনিকেশনের কাজ করছিল। 471 কোটি টাকার প্রকল্প। অভিযোগ, 4 বছরে কাজ হয়েছে মাত্র 20%। এই চীনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে দিল রেল। যদিও রেলের দাবি, চীনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে।
DFCCR is a very, very important project for India, and just to expedite this project, it's absolutely necessary that these contracts will be terminated and we should fix up some another contract so that this work is completed at the earliest. লাদাখের উত্তাপ টেলিকমেও। টেলিকম মন্ত্রক BSNL কে নির্দেশ দিয়েছে 4G পরিষেবা উন্নয়নে চীনা সরঞ্জাম ব্যবহার না করতে। কস্ট এফেক্টিভ ব্যাপার থাকে একটা, টেন্ডার করতে গিয়ে যেটা লোয়েস্ট বিডার তাকেই তো অ্যাকসেপ্ট করতে হয়। এবার লোয়েস্ট বিডার জেনারেলি এখন দেখা যাচ্ছে যে সর্বক্ষেত্রেই আপনার চাইনিজ কোম্পানিগুলো এসে যাচ্ছে, এটা ছাড়াও চলতে পারে, না চলার কিছু নেই। সূত্রের খবর, টেলিকম মন্ত্রক MTNL কেও চীনা সরঞ্জাম ব্যবহার না করতে নির্দেশ দেবে। বেসরকারি টেলিকম সংস্থাগুলিকেও চীনা যন্ত্রাংশের উপর নির্ভরশীলতা কমানোর অনুরোধ জানাতে পারে টেলিকম মন্ত্রক। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। চীন অক্সিজেন, চীন লাইফ সাপোর্ট, চীনই যেন জীবন। কারণ ওষুধ বা মেডিকেল ডিভাইসের জন্য ভারত অনেকটাই বেশি চীনের ওপর নির্ভরশীল। ইনজেকশন হোক বা ইনসুলিন, এমনকি ওষুধ, চিকিৎসক বা রোগী, চীন ছাড়া কেউই এক পাও এগোতে পারবেন না। প্রয়োজনীয় ও জীবনদায়ী অনেক ওষুধই তৈরি হয় ভারতে, কিন্তু সেই সব ওষুধের কাঁচামাল আসে চীন থেকে। শুধু ওষুধ নয়, চিকিৎসা যন্ত্রপাতিতেও চীনের উপর নির্ভরশীল ভারত। মার্চ থেকে এপ্রিল 2 মাস দেশের কম বেশি সব এলাকাতেই তীব্র ওষুধ সংকট দেখা দেয়। টান পড়েছিল ইনসুলিন সরবরাহে। এর পিছনে চীনা ফ্যাক্টর। কোভিড-19 ধাক্কায় চীনের অধিকাংশ ওষুধ কারখানা বন্ধ ছিল, তার জেরে ভারতেও ওষুধ সংকট। মূলত 58 ধরনের ওষুধের উপাদানের জন্য চীনের উপর নির্ভর করে ভারত। অ্যান্টিবায়োটিক, ভিটামিন, স্টেরয়েড, অ্যান্টি-ডায়াবেটিক, হৃদরোগ ও ব্যথার ওষুধের উপাদান ও কাঁচামাল চীন থেকে আসে। ভারতে অ্যান্টিবায়োটিকের 90% চীন থেকে। বছরে 28,000 কোটি টাকার ওষুধ আমদানি করে ভারত। তার মধ্যে শুধু চীন থেকেই বছরে 20,000 কোটি টাকার ওষুধ আমদানি ভারতে। অবস্থা এমনই যে চীন থেকে কাঁচামাল না এলে ভারতের বাজারে ওষুধের সংকট দেখা দেবেই। শুধু ওষুধ নয়, চীন ছাড়া ভারতে চিকিৎসা পরিষেবাটুকুও দেওয়া কঠিন। চীন থেকে 75% চিকিৎসা সরঞ্জাম আমদানি করে ভারত। আমদানি হয় অপারেশনের ছুরি, কাঁচি, মলম, ইনজেকশন, সিরিঞ্জ, ভেন্টিলেটর, সার্জিক্যাল যন্ত্রপাতিও আসে চীন থেকে। চাইনিজ মেডিসিনের যেটা সুবিধা হচ্ছে, চায়নার যে কোনো প্রোডাক্টের মেকিং কস্টটা অনেক কম, ফলে অনেকটা চিপ রেটে আমরা র মেটেরিয়ালগুলো আমদানি করতে পারি। ওষুধের কাঁচামালে চীন নির্ভর ভারত, আবার চীনও ভারতে তৈরি ওষুধ আমদানি করে থাকে। শুধুমাত্র অন্য দেশ না, চায়নাও আমাদের উপর ডিপেন্ডেন্ট। যেমন ক্যান্সারের ওষুধ, রিসেন্টলি দেখা গেছে চায়নাতে প্রায় পার ইয়ার 10 লক্ষ ক্যান্সার পেশেন্ট নতুন নতুন করে তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এই রিসেন্টলি তারা কিন্তু ইন্ডিয়া থেকেই ইম্পোর্ট করার কথা ভাবছে এবং করছে। বিশেষজ্ঞরা বলছেন, যতই চীনা পণ্য বয়কটের ডাক দেওয়া হোক না কেন, ওষুধের চীন নির্ভরতা কাটাতে সময় লাগবে। প্রয়োজন সরকারি সহায়তা ও নীতি বদল। উত্তরাখণ্ডে যে র মেটেরিয়ালের যে ফ্যাক্টরিগুলো আছে বা গুজরাটে যেগুলো আছে, প্রপার ফান্ডিং যদি না করতে পারে তাহলে কিন্তু তাদের রিভাইভ করা মুশকিল। তাদের এই বাজারে মালটা দেওয়া বা এই রেটে দেওয়া তাদের পক্ষে কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়াবে। ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে বাঁচানো যায় সে সরকারকে দেখতে হবে। চীনই ভরসা, রোগ তাড়ানোর অব্যর্থ দাওয়াইয়েও সেই চীন। নিউজ 18 বাংলা। সবকিছু ঠিকঠাক থাকলে আজই বাজারে চলে আসতো চীনা সংস্থা ওপোর নতুন মোবাইল সেট। তবে লাদাখ পরিস্থিতির জেরে সংস্থা এই মুহূর্তে সেই মোবাইল লঞ্চ বন্ধ রেখেছে। সেক্ষেত্রে চীনের কোনো চিন্তা নেই, কারণ মোবাইল বলুন বা ইলেকট্রনিক্সের বাজার, তার মধ্যে বেশিরভাগটাই চীনের। এই কয়েক বছর আগেও হাতে হাতে ঘুরত মাইক্রোম্যাক্স, ব্যবসা করত লাভা, কার্বনের মতো সংস্থা। চীন ও দক্ষিণ কোরিয়ার সংস্থাগুলোকে রীতিমতো টক্কর দিত মোবাইল নির্মাতা ভারতীয় সংস্থাগুলো। গত কয়েক বছর ধরে চীনা সংস্থার দাপটে ভারতীয় সংস্থাগুলো বাজার থেকে প্রায় হারিয়ে গিয়েছে। ভারতে মুঠোফোনের বাজার এখন চীনের মুঠোয়। ভারতের বিপুল বাজার দখলে রীতিমতো পরিকল্পনা করে ঝাঁপিয়েছে চীনের সংস্থাগুলো। কম দামে স্মার্টফোন দিয়ে তাদের বাজার দখল শুরু।
সঙ্গে দারুণ ক্যামেরা, বেশি স্পিড ও মেমোরি। ভারতের বাজারে দখল নিতে খুব বেশি সময় লাগেনি চীনা সংস্থাগুলো। বিক্রির নিরিখে দেশের প্রথম সারির 5টি মোবাইল ফোন সংস্থার 3টি চীনের। শাওমি, ওপো, ভিভো সবই চীনা সংস্থা। এছাড়াও রিয়েলমির মতো সংস্থাও রয়েছে। মোবাইল ফোনের বাজারে 56% চীনা সংস্থার দখলে। নন ব্র্যান্ডেড ফোনের বাজারেও চীন ছাড়া গতি নেই। অসংগঠিত মোবাইলের বাজার নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পরিসংখ্যান নেই, তবে সেলুলার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার একটি সমীক্ষায় ধরা পড়েছে নন ব্র্যান্ডেড ফোনের 80% চীনের দখলে। চীনে তৈরি স্মার্টফোন 2000 টাকায় মেলে। ভারতে তৈরি স্মার্টফোনের ন্যূনতম দাম গড়ে 5000 টাকা। কম দামের ফোন দিয়েই কি চীন বাজিমাত করছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ? চায়না ছাড়া বাঁচা যাবে না, কিন্তু আমাদেরকে বেশি বুস্ট করতে হবে। আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের দিকে আমাদের বেশি নজর দিতে হবে। আমাদের চেষ্টা করতে হবে কি যতটা আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট প্রডিউস করতে পারি। চায়না নিজের ইনফ্রাস্ট্রাকচার যেভাবে তৈরি করে রেখেছে, এখন খুবই মুশকিল ওদের প্রোডাক্ট ছাড়া থাকা, কিন্তু আমাদের এই স্টেপটা নিতেই হবে। মোবাইল যন্ত্রাংশের বাজারেও ছবিটা একই রকম। মোবাইল যন্ত্রাংশের 70% চীন থেকে ভারতে। সার্কিট বোর্ড, ব্যাটারি, এমনকি চার্জারও চীন থেকে। ভারতীয় সংস্থা মাত্র 30% মোবাইল ফোন যন্ত্রাংশ সরবরাহ করে। বৈদ্যুতিন যন্ত্রপাতি তৈরিতে চীন এখনো দুনিয়ায় 1 নম্বরে। বিশ্বের তাবড় সংস্থা চীনে কারখানা খুলে পণ্য তৈরি করছে। ভোগ্যপণ্য সংস্থার পাশাপাশি এই তালিকায় বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাতা সংস্থাও। চীনে কারখানা রয়েছে প্যানাসনিক, ক্যানন, লয়েড, হ্যাভেলসের মতো সংস্থার। বিশ্বে বৈদ্যুতিন যন্ত্রপাতির 30% চীনে তৈরি হয়। বৈদ্যুতিন যন্ত্র নির্মাণকারী 6টি মার্কিন সংস্থা চীনে ইউনিট খুলেছে। আপনি যতই মোবাইল ব্র্যান্ডে যাবেন সবই আপনি চাইনিজ পাবেন। মোবাইল অ্যাক্সেসরিজ বলতে গেলে ব্লুটুথ হেডসেটস, স্পিকার্স, কেবলস, পাওয়ার ব্যাংকস, চার্জার্স, যে কোনো চার্জার হাতে তুলে দেখবেন আপনি মেড ইন চায়না পাবেন। ব্যবসায়ীরা বলছেন চীনের শিকড় অনেক গভীরে, তাই চাইলেও চীন বিনে গতি নেই। নিউজ 18 বাংলা।